নমস্কার, কিষাণ বাণীর আসরে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের সহায়তায়। ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদিজি তার কর্মজীবনের ধারায় একটি অসাধারণ মাইল ফলক অতিক্রম করলেন। তিনি গত 10ই জুন 2026-এ ভারতের ইতিহাসে সবচেয়ে বেশি দিন একটানা নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে কাজ করার অনন্য নজির স্থাপন করলেন। এই সময়কালে তার নেতৃত্বে ভারতবর্ষ অর্থনীতি ও রাজনীতিতে বিশ্বের মানচিত্রে এক বিশেষ স্থান লাভ করেছে। তার নেতৃত্বে বিকশিত ভারতের যে কর্মযজ্ঞ চলছে, তার হাত ধরে অর্থনীতির অন্যান্য ক্ষেত্রের মতো ভারতীয় কৃষিও এক নতুন উচ্চতায় পৌঁছেছে। কৃষিকাজে আর্থিক সহায়তার জন্য প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির মাধ্যমে একদিকে যেমন কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, অন্যদিকে কৃষিকে বিজ্ঞানসম্মত ও আধুনিক করবার জন্যে সয়েল হেলথ কার্ড বা কৃষি সিঞ্চন যোজনার মতো প্রকল্পগুলির মাধ্যমে কৃষককে প্রযুক্তিগত সাহায্য করার ব্যবস্থা করা হয়েছে। তার জন্যে ভারত সরকার কৃষিক্ষেত্রে ব্যয় বরাদ্দের পরিমাণও প্রচুর পরিমাণে বাড়িয়ে দিয়েছে। 2013-14 অর্থবর্ষে বাজেটে কৃষিক্ষেত্রে ব্যয় বরাদ্দের পরিমাণ যেখানে ছিল 27,663 কোটি টাকা, 2025-26 অর্থবর্ষে তার পরিমাণ দাঁড়িয়েছে 1,37,757 কোটি টাকা। এবং এই সমস্ত পদক্ষেপ ভারতীয় কৃষিকে কতটা স্বাবলম্বী করেছে, কতটা আত্মনির্ভর করেছে, তার প্রমাণ পাওয়া যায় পরিসংখ্যান থেকে। আমরা ডাল শস্য উৎপাদনের একটা ছোট্ট পরিসংখ্যান যদি তুলে ধরি, তাহলে চিত্রটা পরিষ্কার হয়ে যাবে। 2013-14 সালে ভারতবর্ষে ডাল শস্য উৎপাদন হতো 18.5 মিলিয়ন টন। মাত্র 3 থেকে 4 বছরের মধ্যে 2017 থেকে 18 সালে সেই উৎপাদন গিয়ে দাঁড়িয়েছে 23.13 মিলিয়ন টনে। এর ফলে 2016-17 সালে বিদেশ থেকে ডাল শস্য আমদানির পরিমাণ যেখানে ছিল 65.5 মিলিয়ন টন, অর্থাৎ 655 লাখ টন, সেখানে 2017 থেকে 18 সালে আমদানিকৃত ডালের পরিমাণ গিয়ে দাঁড়ালো মাত্র 56,50,000 টন। এর ফলে বৈদেশিক মুদ্রায় যে সাশ্রয় হলো তার পরিমাণ 9,775 কোটি টাকা। এই সমস্ত পরিসংখ্যানই আমাদের বলে দেয় এই সময়কালে ভারতীয় কৃষি উত্তরণের পথ পেয়ে এক নতুন উচ্চতায় পৌঁছেছে। আজ কিষাণ বাণীর আসরে আমরা চেষ্টা করব এই 12 বছরে ভারতীয় কৃষির উত্তরণের এই ইতিহাসটাকে তুলে ধরবার। আজ কিষাণ বাণীর আসরে আমাদের সঙ্গে রয়েছেন বিশ্বভারতীর পল্লী শিক্ষা ভবনের রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্রের বরিষ্ঠ বিজ্ঞানী ও প্রধান ডক্টর সুব্রত মণ্ডল এবং ডক্টর প্রবুদ্ধ রায়, বিষয়বস্তু বিশেষজ্ঞ, কৃষি সম্প্রসারণ। আপনাদের দুজনকে আমরা এই অনুষ্ঠানে স্বাগত জানাই। স্বাগত, নমস্কার। আমরা একটু ডক্টর রায়ের কাছে যাই। ডক্টর রায়, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রিত্বের এই যে সময়কাল, যেটা একটা নতুন রেকর্ড, একটা নতুন ইতিহাস সৃষ্টি, এই সময়কালে ভারতীয় কৃষির যে উত্তরণ এবং তার কারণ হিসাবে যে সমস্ত পরিকল্পনা, যে সমস্ত প্রকল্প গ্রহণ করা হয়েছে, সে বিষয়ে যদি আমরা আলোকপাত করতে চাই, তাহলে কিভাবে করব? এই প্রকল্পগুলো সম্পর্কে আলোকপাত করতে গেলে প্রথমেই যেটা বলতে হয় যে আমাদের জনপ্রিয়তম প্রধানমন্ত্রী হয়তো ভারতবর্ষের ইতিহাসে নরেন্দ্র মোদী মহাশয়ের নেতৃত্বে যে ভারত সরকার, কেন্দ্রীয় সরকার 2014 সাল থেকে সরকার পরিচালনার দায়িত্বে রয়েছে, তারা ভারতবর্ষে কৃষক সম্প্রদায়ের সামগ্রিক অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নের জন্য একের পর এক প্রকল্প নিয়েছে। এই সমস্ত প্রকল্প সম্পর্কে বলতে গেলে হয়তো 1 দিন 2 দিন 3 দিন লেগে যেতে পারে বা তার বেশিও লাগতে পারে। সেই জন্য আমরা খুব সংক্ষেপে কয়েকটি প্রকল্পের আমরা জাস্ট, যেটাকে বিজ্ঞানের ভাষায় বলি, একটা ওভারলুক, একটা ছোট্ট করে আমরা বলবার চেষ্টা করছি। তার মধ্যে প্রথমেই হচ্ছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, যেটা আমরা জানি পিএম কিষাণ হিসেবে। এটা শুরু হয়েছিল আপনার 1 ডিসেম্বর 2018 সালে এবং এটা ভারতবর্ষের সমস্ত কৃষিজীবী পরিবারের পারিবারিক ভিত্তিতে কৃষি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে এটা আয় সহায়তামূলক প্রকল্প। পরিবার ভিত্তিতে এতে বছরে 6,000 টাকা দেওয়া হয়, 4 মাস অন্তর 2,000 টাকা করে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটির মাধ্যমে তার নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যায়।
যার এই সামনের শনিবার 20শে ডিসেম্বর প্রধানমন্ত্রী তার 23তম কিস্তির উদ্বোধন করবেন আমাদের পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বর থেকে। সেই দিনও রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে এখানে সেই অনুষ্ঠানের ওয়েবকাস্টিং করা হবে। ঠিক তার সঙ্গে সম্পর্কযুক্ত, অথচ তার আগেই এসেছে 2016 সালে এপ্রিলে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, PMFBY। এটা ভারতের চলতি 3-4টে যে বিমা যোজনা ছিল ফসল বিমা, সবগুলোকে একত্রীভূত করে এবং মূলত বিজ্ঞান এবং প্রযুক্তির সাহায্য নিয়ে একটা অসাধারণ ফসল বীমা প্রকল্প, যেটা পৃথিবীর অন্যান্য দেশে নেই। এই কারণেই নেই, কেননা এই ফসল বিমাতে যদি বীজ তলা নষ্ট হয়ে যায় তার ক্ষতিপূরণের ব্যবস্থা আছে। আবার ফসল কেটে যদি আঁটি না করে এমনি ছড়িয়ে রাখা হয় 15 দিনের মধ্যে, যদি সেটা প্রাকৃতিক বিপর্যয় বা কীটশত্রুর আক্রমণে নষ্ট হয়, তার ক্ষতিপূরণের ব্যবস্থা রয়েছে। তার সাথে সাথে এখানে উপগ্রহ চিত্র, আমাদের GPS ট্র্যাকিং ইত্যাদির মধ্য দিয়ে একদম বিজ্ঞানসম্মত একটা ফসল বীমা। এর পাশাপাশি আমরা দেখেছি যে এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ড, কৃষি পরিকাঠামো তহবিল, যেটা 2020 সালের জুলাই মাসে চালু হয়েছে, 1 লক্ষ কোটি টাকা, যার সিড মানি। এর সাথে সাথে আমাদের ভারতবর্ষ ডাল শস্য এবং তৈলবীজে ঘাটতি আছে, তাকে লক্ষ লক্ষ কোটি টাকা প্রত্যেক বছর বৈদেশিক মুদ্রা ব্যয় করতে হয় ডাল শস্য এবং তৈলবীজ বিদেশ থেকে আনবার জন্য। এবং মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগেই আমরা প্রথম 2015-16 সাল থেকে এখানে গুচ্ছ প্রদর্শনী ক্ষেত্র ডাল শস্যের এবং গুচ্ছ প্রদর্শনী ক্ষেত্র তৈলবীজের, দুটোর সঙ্গেই আমাদের রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্র অঙ্গাঙ্গিভাবে যুক্ত। এবং দুটোর ক্ষেত্রেই আমাদের বরিষ্ঠ বিজ্ঞানী তথা প্রধান ডক্টর সুব্রত মণ্ডল মহাশয় 2015-16 সাল থেকে কাজ করে যাচ্ছেন। যে কাজ কন্টিনিউ করতে করতে ঠিক গত বছর থেকে এখানে যখন প্রধানমন্ত্রীর অনুপ্রেরণাতে একটা চালু হলো যে জাতীয় ভোজ্য তেল তৈলবীজ মিশন, এটা আত্মনির্ভরশীল ভারত প্রকল্পের অন্তর্ভুক্ত। 2024 থেকে 2031 সাল অবধি এটা চলবে, 6 বছরের জন্য, 24-25 থেকে 30-31। সেখানেও আমাদের এই রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্র পল্লী শিক্ষা ভবন যুক্ত হয়েছে। বীরভূম জেলাতে এই স্বল্প মেয়াদের ডাল শস্য, যাতে মাটির উর্বরতা বাড়ে, এবং স্বল্প মেয়াদের অথচ নতুন হাই ইল্ডিং বীজ, যার ফলন অত্যন্ত বেশি, যেমন সঞ্চিতা বলে একটা ভ্যারাইটি, যার বিজ্ঞানসম্মত ভ্যারাইটাল নেম হচ্ছে YSWB 2014/2। সেখানে আমরা দেখেছি আমাদেরই রামপুরহাট 2 ব্লকের বিভিন্ন গ্রামে প্রতি হেক্টরে প্রায় 1500 কিলোগ্রাম অবধি বীজ উৎপন্ন হয়েছে, যেটা সম্পূর্ণভাবে আমাদের রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্রে এবং সুব্রত মণ্ডল মহাশয়ের নেতৃত্বে এই ধরনের সাফল্য অর্জিত হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সুব্রত মণ্ডল, এই কাজগুলোর সঙ্গে যিনি সরাসরি যুক্ত, রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধান হিসেবে। তার মুখ থেকেই শুনবো এই প্রকল্পগুলো কী ধরনের ছিল, কৃষি এবং কৃষকের কতটা উন্নতি হলো এই প্রকল্পগুলো থেকে। এই প্রকল্পগুলি আলোচনা করার আগে আমি সবাইকে একটু পিছনে নিয়ে যেতে চাই। 2014-15 সাল, এই সময় মনে করে দেখবেন যে আমরা হঠাৎ করে দেখেছিলাম ডালের দাম 200 টাকার উপরে পেরিয়ে গেছিল। 200 টাকা, কোথাও 190, এরকম হয়েছিল। এখন ডালের দাম কত? 200 টাকার নিচেই আছে। আমার বলার বক্তব্য হচ্ছে, আজ থেকে 12 বছর আগে যে ডালের দাম 180 টাকা হয়, বাজার অর্থনীতির নিয়ম অনুসারে সেই ডালের দাম 180 টাকা থেকে নিশ্চয়ই বেড়ে আজকে 200-র উপরে 250 টাকা 300 টাকা হয়ে যাওয়ার কথা। কিন্তু তা সত্ত্বেও আমাদের সেই ডালের দাম সেই জায়গায় পৌঁছালো না কেন? এইখানেই হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সাফল্য, তার যে স্কিমগুলো আছে সেখানে, মানে তার ভাবনার সাফল্য বলা যায়, ভাবনার সাফল্য। আমাদের তো ডাল বিদেশ থেকেই বেশিরভাগটা কিনতে হতো সেই সময়তে। প্রায় আমাদের দরকারের 30-40% ডাল আমরা বেশিরভাগটাই আমাদেরকে বাইরে থেকে কিনতে হতো। মানে আপনি বলতে চাইছেন যে আমরা যেটা বলছি শুধু এটা কাগজ কলমের ব্যাপার না, বাস্তবে এই ঘটনা ঘটেছে। সেই জায়গাটা আমি বোঝাতে চাইছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি চিন্তা করলেন, যে টাকা আমি বিদেশ থেকে ডালের জন্য কেনার জন্য খরচ করছি, তার কিছুটা টাকা যদি আমি আমার দেশের মধ্যে গুচ্ছ প্রদর্শনী, যেটা একটু আগে ডক্টর রায় বললেন, গুচ্ছ প্রদর্শনী ক্ষেত্র গোটা দেশ জুড়ে শুরু করা যায়, তাহলে নতুন প্রযুক্তিগুলো ক্রমশ বাড়বে। সেই নতুন প্রযুক্তির মধ্যে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর ছিল নতুন নতুন জাত, যার রোগ পোকার আক্রমণ কম অথচ ফলনের পরিমাণ বেশি।
এইটা চিন্তা করে ইনি গোটা দেশের বিজ্ঞানীদের কাছে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। সেই চ্যালেঞ্জের ভিত্তিতে বিজ্ঞানীরা উঠে পড়ে লাগলো, চাষি বন্ধুরা উঠে পড়ে লাগলেন যে ক্লাস্টার ফল লাইন ডেমনস্ট্রেশন অন পালসেস, এটা হচ্ছে নাম, অর্থাৎ ডালের জন্য গুচ্ছ প্রদর্শনী ক্ষেত্র। সেইটা দেখে দেখে সমস্ত চাষিদের কাছে পৌঁছে যেতে লাগলো নতুন ডালের বীজগুলি, নতুন নতুন জাতগুলি। আমরা 2014 সালে যে ডালের বীজ চাষ করতাম বেশিরভাগটাই 30 বছরের পুরনো, 20 বছরের পুরনো। এখন চাষি বন্ধুরা চাষ করেন কোনোটাই 10 বছরের বেশি পুরনো নয়, সব 5 থেকে 7 বছরের পুরনো। তাহলে এই স্কিমটার সাফল্য হচ্ছে এখানেই যে নতুন নতুন জাত চাষিরা কিন্তু চাষ করতে পারছে এবং ডালের উৎপাদন বেড়েছে। বিদেশ থেকে এখন আমাদেরকে ডাল কিনতে হয় খুব কম, সেটা প্রায় 10%-এরও নিচে। অর্থাৎ উন্নতিটা প্রযুক্তিগতভাবে। ওনার চিন্তাভাবনার যে আধুনিকতা, সেই চিন্তাভাবনার আধুনিকতা থেকে আজকে এই জিনিসটা এসেছে গুচ্ছ প্রদর্শনী ক্ষেত্র ডালের। সুব্রতদার কথার সূত্র ধরে আরেকটি কথা বলবো, ঠিক ডালের মতোই তৈলবীজের ক্ষেত্রে, যেটা সুব্রতদা একটু আগেই বলছিলেন যে বীরভূম জেলায় একটা সময় আমরা দেখেছি সর্ষে একটা গুরুত্বপূর্ণ রবি ফসল, তার 80 থেকে 90% এলাকা ছিল B9 বলে একটা প্রজাতি, যেটা প্রায় 30-40 বছরের পুরানো। এবং সেইখানে সুব্রত দ্বারা যে এই নতুন, আমি একটু আগেই তার নাম বললাম, সঞ্চিতা। আমরা এই বিষয়টা একটু জানতে চাইবো আপনার কাছে। এটাও তাই, গুচ্ছ প্রদর্শনী ক্ষেত্র সর্ষে, এও আমাদের প্রধানমন্ত্রীজির এগুলো স্বপ্ন। এবং সেই টাকা আমাদের কিন্তু সর্ষের অনেকটাই কিনতে হয়, প্রায় 50 থেকে 60% তৈলবীজ আমাদেরকে বাইরের থেকে কিনতে হয়, তার মানে প্রচুর বৈদেশিক মুদ্রা চলে যায়। সেই জায়গাটা কিন্তু এখন এসে কমে দাঁড়িয়েছে 40%, প্রায় মোটামুটি 20% আমরা নামাতে পেরেছি। কারণ হচ্ছে কি, আমাদের এই যে ভোজ্য তেলের চাহিদাটা আমাদের ক্রমশ একটু বেড়েছে। অর্থাৎ এটা বিকশিত ভারতের দিকে একটু একটু করে পদক্ষেপ। হ্যাঁ, এটা বিকশিত ভারতের দিকেই পদক্ষেপ, এবং এটা আত্মনির্ভরশীল ভারত এই প্রকল্পের অন্তর্ভুক্ত। ঠিক 2024-25 সাল থেকে শুরু, 25-26 থেকে এটা অপারেশনালাইজড হয়েছে এবং চলবে 30-31 আর্থিক বর্ষ অবধি। হ্যাঁ, এবং ঠিক তাই আমাদের সেই জন্য গোটা দেশ জুড়ে বিজ্ঞানীদের কাছে এটা চ্যালেঞ্জ। ICAR মানে ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ এবং কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলি, তার সঙ্গে বিভিন্ন রাজ্য সরকারি দপ্তর সবাই মিলে একসঙ্গে কাজ করে চলেছে নতুন নতুন জাত তৈরি করা, এবং সেগুলোকে করে আমাদের প্রধানমন্ত্রীর স্বপ্নকে সফল করে আমাদের তৈলবীজ এবং ডালে আত্মনির্ভর হওয়া এবং বৈদেশিক মুদ্রা খরচের পরিমাণটা কমানো। এবং আমরা এখন পর্যন্ত এইটার মাধ্যম দিয়ে যেটা দেখেছি যে ডালের ক্ষেত্রে আমরা অনেকটাই কমিয়ে এনেছি, তৈলবীজের ক্ষেত্রেও আমরা কমাতে পারছি আস্তে আস্তে। 13-14 সালে যেটা ছিল হয়তো 27 মেট্রিক টন, সেইটা আমাদের এখন 46 মেট্রিক টন সর্ষে, ভাবা যায়। ডালের ক্ষেত্রে আমরা ছিলাম যেখানে 15-16 মেট্রিক টন, সেখানে আজকে আমরা 27 মেট্রিক টন। এখানে আমি আরেকটি কথা বলবো যে আমরা কিন্তু খারিফ সিস্টেম, যেটা বীরভূম জেলায় কার্যত আমরা নতুন ইন্ট্রোডিউস করেছি এই তোমার গুচ্ছ প্রদর্শনী ক্ষেত্রের মাধ্যমে, এইটা বিষয়ে যদি একটু বলো তুমি। এবং এই উচ্চ প্রদর্শনীর ক্ষেত্রে মাত্রায় রাখতে গিয়ে তেলের উৎপাদন বাড়ানোর জন্যই তো এই প্রকল্পগুলো, যাতে করে এটা হয় তার জন্য আমাদের নতুন নতুন একটা এরিয়া বার করতে হয়। আমাদের এই সমস্ত বীরভূম জেলা বা এই সমস্ত এলাকায় বর্ষাকালে তিল চাষ কেউ করতো না, যে জায়গাগুলো ভালো করে ফসল হয় না, জলের অভাবে ধান ভালো হয় না, অথচ ধান লাগিয়ে দেয়, বর্ষা মানে ধান লাগাও। তো সেই জায়গাগুলো আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানীরা সবাই মিলে আমরা চেষ্টা করে সেই জায়গাগুলোকে আমরা তৈলবীজ চাষের উপযুক্ত করে তুলেছি, এবং সেখানে আমাদের নতুন জাতের তিল চাষ সেটাও কিন্তু এখানে করা হয়েছে। এইভাবেই আস্তে আস্তে তৈলবীজের উৎপাদন বাড়ানো হচ্ছে, এবং তৈলবীজের উৎপাদন বাড়ানোর মাধ্যম দিয়ে আমাদের যে ঘাটতিটা রয়েছে তৈলবীজের, এইভাবে পূরণ করা হচ্ছে। এইগুলোর পাশাপাশি আমাদের যে বিজ্ঞানীরা বা আপনাদের মতো গবেষকরা যারা রয়েছিলেন, তাদের তো একটা ভাবনা ছিল যে কৃষি থেকে যতটা সম্ভব মানুষকে যদি সরানো যায়, সেক্ষেত্রে কৃষির উন্নতি হবে, মানুষের উন্নতি হবে, এবং সেক্ষেত্রে ফার্ম মেকানাইজেশন বা যন্ত্রের ব্যবহারটা বাড়ানোর একটা পরিকল্পনা ছিল। এই ব্যাপারটাই কী ধরনের ভাবা হয়েছে? যন্ত্রের ব্যবহার বাড়াতে গেলে, এটা যেহেতু আমাদের পশ্চিমবঙ্গের মতো রাজ্যে জোতের আকারটা খুব ছোট, সেখানে কৃষকদের সংগঠিত করে, মূলত ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন, কৃষক উৎপাদক গোষ্ঠী করে, যেখানে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে একটা নতুন মন্ত্রকই তৈরি হয়েছে, সমবায় মন্ত্রক, সহায়তা মন্ত্রক বলা হয়েছে। সেই সহায়ক মন্ত্রকের অধীনে 10,000 কৃষক উৎপাদক গোষ্ঠী, এবং এখানেও আমাদের রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্র একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। অনেক ফার্মার প্রডিউসার কোম্পানি যেমন আমরা তৈরি করতে সাহায্য করেছি, তার মধ্যে একটির নাম আমি উল্লেখ করছি, গ্রিন ফার্ম ফার্মার্স প্রডিউসার্স কোম্পানি লিমিটেড, দারোন্দা গ্রামের
ইলামবাজার ব্লকের। এই ফার্মার প্রডিউসার কোম্পানিটি পুরোটাই কিন্তু মহিলা কৃষকের সদস্যদের দ্বারা তৈরি এবং মহিলা কৃষক দ্বারা পরিচালিত, এবং সেই মহিলা কৃষকদের প্রায় 65% হচ্ছে সমাজের একদম অবহেলিত তপশিলি জাতি এবং উপজাতি গোষ্ঠী। এবং আপনি যেটা বলছেন এই যে ফার্ম মেকানাইজেশন, এর জন্য মাননীয় প্রধানমন্ত্রী কৃষি সেচাই যোজনা চালু করেছেন। রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্র প্রথম কার্যত আমাদের বিশ্বভারতীতে মাইক্রো ইরিগেশন, যেটা স্প্রিংলার অ্যান্ড ড্রিপ আমরা যেটা বলে থাকি, ফোয়ারা জলসেচ আর বিন্দু জলসেচ, এখানে আমরা কিন্তু কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের সহায়তা পেলাম, আমরা সেই ইনস্টলগুলো করতে পারলাম, সিস্টেমগুলো ইরিগেশনের সেচের। প্রধানমন্ত্রী একটা কথা বলেছিলেন, ইংরেজিতে কথাটা হচ্ছে মোর ক্রপ পার ড্রপ, অর্থাৎ প্রতি জলবিন্দুতে আরও ফসল। তার মানে আমরা যে পরিমাণ জল খরচ করি সেই অতটা জল লাগবে না। এখানে বিজ্ঞানী প্রমাণ করেছে যে আমরা যদি ফোঁটা ফোঁটা করে জল দিই গাছের গোড়াতে বা স্প্রে করে, সেই জলটা দিলে ফলনের বেশি হয়, গাছের শিকড়ের বৃদ্ধি বেশি হয় এবং চতুর্দিকে জল নষ্ট হয় না, আগাছা পরিমাণ কম হয়। এই সমস্ত নানা কারণ আছে। তার ফলে কি হচ্ছে, জল শক্তিটা সঞ্চয় হচ্ছে, যেটা প্রধানমন্ত্রীর আরেকটা প্রকল্প, আরেকটা অভিযান উনি আন্দোলন ঘোষণা করেছিলেন এই কৃষির ক্ষেত্রে, সেটা হচ্ছে কৃষি এবং অন্যান্য সামাজিক ক্ষেত্র, সেটা হচ্ছে জল শক্তি অভিযান। তার একটা অংশ কিন্তু আমরা কৃষি সিঞ্চাই যোজনাতে আমরা আনতে পারি, প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চাই যোজনা, এবং এটা কেন্দ্র সরকারের প্রকল্প যেটা সমস্ত রাজ্যগুলিতে চালু আছে এবং প্রত্যেক ব্লকের যেগুলো কৃষি দপ্তর আছেন রাজ্য সরকারের, সেখানকার মাধ্যম দিয়ে সেই এলাকার চাষি বন্ধুরা তাদের নির্দিষ্ট কিছু নিয়মনীতি আছে, সেই নিয়মনীতিগুলো মেনে তারা এই ধরনের সুবিধাগুলো পান। এবং এই যে মাইক্রো ইরিগেশন, মানে এই যে এটা আমাদের বিন্দু সেচ বা ফোয়ারা সেচ, এইটার পুরো সিস্টেমটার এতটাই আছে এই প্রকল্পতে যে চাষি বন্ধুকে শুধুমাত্র জিএসটির খরচটি দিতে হয়, এতটা সুবিধা আছে। হ্যাঁ, এতটাই সুবিধা আছে। আর এইটা ছাড়াও সোলার পাম্প ইরিগেশনের জন্য, ফার্ম মেকানাইজেশন, অর্থাৎ যে চাষবাসের মধ্যে আমাদের যে যন্ত্রপাতির ব্যবহার, কেন্দ্র সরকারের প্রচুর প্রচুর প্রকল্প এর মধ্যে ঢুকে রয়েছে এবং সেইগুলো আমাদের চাষি বন্ধুরা পেতে পারছেন। এটা রাজ্য সরকারের থ্রু দিয়েই খরচটা হচ্ছে এবং তার মধ্যে বিশেষভাবে কতগুলি জিনিস আছে, যেমন হচ্ছে ধান ঝাড়ানোর মেশিন, ধান কাটার মেশিন, ব্যাটারি চালিত স্প্রেয়ার, ট্রাক্টর, এগুলো কোনোটা হয়তো 80% সাবসিডি আছে মানে সরকারের, সেন্ট্রাল গভর্নমেন্টের, কোথাও হয়তো 70% বিভিন্ন রকমের আছে, কোথাও হয়তো পুরোটাই সাবসিডি, শুধুমাত্র জিএসটিটা চাষি বন্ধুকে লাগছে। তো এইরকম ফার্ম মেকানাইজেশনের জন্য এই ধরনের যন্ত্রপাতির ব্যবহার কিন্তু শুরু হয়েছে। আর তার সঙ্গে আর একটা জিনিস ঢোকাবো, একটু আগে আমার কলিগ ডক্টর প্রবুদ্ধ রায় বলল যে ওই এগ্রিকালচার যে আমাদের ইনফ্রাস্ট্রাকচারাল ফান্ড, যেটা ঠিক করোনার আগে আগে প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন, একটা বিরাট অ্যামাউন্টের টাকা ওর পারপাসে রাখা হয়েছে, যে টাকাটা ভালোভাবে ইউটিলাইজ করতে পারে বিশেষভাবে ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন, বিশেষ কোনো সেলফ হেল্প গ্রুপ, বিশেষ প্রোগ্রেসিভ ফার্মার একা সেও করতে পারে, এরা করতে পারে, এগুলোকে ব্যবহার করতে পারে। কীরকম, এই যে আজকে বড় যে ধান কাটার মেশিন ইচ্ছা করলে সে কিনতে পারবে কোনো একটা ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশন, তার জন্য এখানে যে লোনটা দেওয়া হবে এটা অনেক, এটা 1 কোটি টাকা পর্যন্ত লোন দিতে পারে কাউকে, কিন্তু এই যে লোনটা দেওয়া হবে এটা বিশেষভাবে ছাড়যুক্ত লোন। তার যে সুদ, ঋণের যে সুদ, সেই সুদের পরিমাণ 2 থেকে 4% মধ্যে সীমাবদ্ধ থাকে। আবার একটা নির্দিষ্ট কয়েকটা বছর ছাড়ও আছে, মানে বিভিন্ন প্রকল্পের আলাদা আলাদা ভাগ আছে, মানে বিভিন্নভাবে কৃষককে সুবিধা দেওয়ার এবং তাকে সাহায্য করার একটা পরিকল্পনা। এই কৃষককে সুবিধা দেওয়ার, সাহায্য করার যে পরিকল্পনা, এইগুলো কিন্তু প্রধানমন্ত্রী করেছেন। মানে এগুলো মুখে নয়, এগুলো বাস্তবে প্রতিফলিত হচ্ছে, দেখা যাচ্ছে। আপনারা দেখবেন যে চতুর্দিকে কিন্তু এই ধরনের যন্ত্রপাতি ঘুরছে, তারা ফসল কাটছে, যার ফলে লেবারের যে খরচটা সেটা কিন্তু চাষিদের অনেকটাই কমেছে। এগুলো ভাবতে হবে, এগুলো এলো কোথা থেকে, কার মাথা থেকে এই সমস্ত চিন্তাভাবনাগুলো এসেছিল। এই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই ধরনের চিন্তাভাবনা করে দেশের এই কৃষিকে একটা আত্মনির্ভর কৃষিতে নিয়ে যাওয়া বা বিকশিত কৃষিতে নিয়ে যাওয়ার যা ভাবনা এর মধ্যে কিন্তু রয়েছে। আর তার সঙ্গে যেটা এটা বলে দেবো, এগ্রিকালচার ইন্ডাস্ট্রিয়াল মানে ইনফ্রাস্ট্রাকচার ফান্ডে বিশেষ করে পোস্ট হারভেস্ট, মানে কাটার পর, ফসল কাটার পর, ধরো সবজি, প্রচুর সবজি হয়েছে, আমাকে রাখতে হবে রুরাল গোডাউন, সংরক্ষণের যে দিকটা, সংরক্ষণ এবং তার আজকে আমার এখানে বাজার নাই, এইখান থেকে হয়তো কলকাতা নিয়ে যাবো, তাদের নিজেদের পৌঁছে যেতে পারে, তার জন্য কুলিং ভ্যান,
এই সব জিনিস কিন্তু কেনার সুযোগ কিন্তু ওর মধ্যে দিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী, যাতে করতে পারে। এর সঙ্গে আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে, যেটা প্রবুদ্ধ খুব ভালো অনেকের কাছে এটা অ্যাওয়ারনেস করে, সেটা হচ্ছে যে আমাদের বাজার এটাই বলতে চাইছিলাম যে মানে শুধুমাত্র ফসল উৎপাদনই তো নয়, উৎপাদন হওয়ার পর বাজারজাত করা, এই যে জায়গাটা রয়েছে সেটারও তো একটা বিশেষ ব্যবস্থা করা এই হয়েছে। জায়গাটা নিয়ে বলতে গেলে প্রথমেই বলতে হয় ভারতবর্ষ উন্নয়নশীল দেশগুলোর মধ্যে মনে হয় প্রথম যে ইলেকট্রনিক ট্রেডিং একটা পোর্টাল বা প্ল্যাটফর্ম তৈরি করেছে ই-ন্যাম বলে, ইলেকট্রনিক ন্যাশনাল এগ্রিকালচারাল মার্কেট। এবং সেখানে ভারতের যত রেজিস্টার্ড সরকার কর্তৃক নিবন্ধিত যত কিষাণ মান্ডি আছে সেই মান্ডিগুলোতে এই ইলেকট্রনিক প্ল্যাটফর্ম বসানো থাকবে। বীরভূম জেলার মধ্যে এইরকম মান্ডি আছে শুধুমাত্র মোহাম্মদ বাজারে। আশা করা যাচ্ছে আগামী দিনগুলোতে সমস্ত কিষাণ মান্ডি বা কৃষক বাজারগুলো এই ই-ন্যামের মধ্যে চলে আসবে। এতে কি হবে? এতে কৃষকরা সারা পৃথিবী জুড়ে তার কৃষিপণ্য কার্যত বিক্রি করতে পারবে এবং তার বাড়ি থেকেই, তার ফার্ম গেট থেকেই, ক্ষেত থেকেই ট্রাক মালিকরা, ট্রাক ব্যবসায়ীরা সেই জিনিস নিয়ে যাবে। সেই চেনটা কিন্তু তৈরি করা হয়েছে। একদিকে কৃষক, তারপরে ট্রাক ব্যবসায়ী বা পরিবহন ব্যবসায়ী, তারপরে যারা বড় ট্রেডার তাদের, তারপর সে বড় ট্রেডার থেকে খুচরো ট্রেডার, ছোট ট্রেডার, এই যে পুরো শৃঙ্খলটা, এই পুরো শৃঙ্খলটা কার্যত আমাদের অ্যামাজন, ফ্লিপকার্ট এই ধরনের যে এগ্রিগেটার পোর্টাল, সেই পোর্টালের মধ্যে চলে এসছে। এর পাশাপাশি সুব্রতদা আর একটা কথা বলল যে প্রধানমন্ত্রীরই এটা কার্যত পরিকল্পনা, মডিফাইড ইন্টারেস্ট সাবভেনশন স্কিম, যেটা আমরা বলছি পরিবর্তিত সুদ সহায়তা প্রকল্প কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে। এবং তিনিই বলেছেন যে যারা যারা পিএম কিষাণ পাচ্ছে সেই প্রত্যেকটা কৃষক পরিবারের যেন কিষাণ ক্রেডিট কার্ড থাকে। একে সরকারি পরিভাষায় বলা হচ্ছে স্যাচুরেশন অফ পিএম কিষাণ বেনিফিশিয়ারি বাই কিষাণ ক্রেডিট কার্ড, অর্থাৎ যাদেরই পিএম কিষাণ আছে তারাই যেন কিষাণ ক্রেডিট কার্ড পায়, কেউ যেন বাদ না পড়ে যায়। এবং বাদ না পড়লে পরে তার সুবিধাটা কি? সে প্রায় 1,60,000 টাকা অবধি মাত্র 3 থেকে 4% সুদের হারে ঋণ পাবে কোনো জামানত ছাড়া, আর 3 লক্ষ টাকা অবধি সে জামানত দিয়ে ঋণ পাবে এবং সেই ঋণের সুদ হবে 7%। 7% প্রায় প্রাথমিকভাবে সুদ থাকবে। বছরের মধ্যে যদি ঋণ শোধ করতে পারে তাহলে তার অ্যাকাউন্টে আবার থেকে 3 থেকে 4% ফেরত যাবে। ওইটাকেই বলা হচ্ছে ইন্টারেস্ট সাবভেনশন, অর্থাৎ সুদ সহায়তা প্রকল্প। তার পাশাপাশি আরেকটি জিনিস আমি বলবো, সেটাও সুব্রতদা সংক্ষেপে উল্লেখ করেছেন, আমি একটু ডিটেলসে যাচ্ছি। কৃষক সমাজকে সামাজিক সুরক্ষা প্রদান, কারণ ভারতবর্ষ একটা ওয়েলফেয়ার স্টেট, যে নাগরিকদের সামগ্রিক সুরক্ষা চায়, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সবই। সেই জায়গায় দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রী 2019 সালে চালু করলেন প্রধানমন্ত্রী কিষাণ মানধান যোজনা। এটা হয়তো এখনও অতটা সারা ভারত জুড়ে যতটা জনপ্রিয় হয়েছে বাংলাতে হয়নি, আগামী দিনে হবে। এটা মূলত ক্ষুদ্র এবং প্রান্তিক চাষিদের জন্য। 18 বছর পর থেকে এটায় ঢোকা যাবে, 40 বছর অবধি ঢোকা যাবে। 60 বছর বয়স হলে 3,000 টাকা সে মাসিক পেনশন পাবে এবং 18 বছর বয়সে সে যখন ঢুকবে তাকে প্রতি মাসে মাত্র 40 টাকা করে দিতে হবে, কেন্দ্রীয় সরকার দেবে 40 টাকা। এইভাবে একটা চার্ট করা আছে, সে যা দেবে তার সমতুল্য কেন্দ্রীয় সরকার দেবে। তার একটা আপার লিমিট আছে, ঊর্ধ্বতন সীমা আছে, কিন্তু 60 বছর বয়স হলেই প্রতি মাসে সে তার পেনশন হিসেবে 3,000 টাকা পাবে। এই স্কিম থেকে সে বেরিয়ে এলেও টাকা পাবে, যে টাকা সে জমা রেখেছে প্লাস ইন্টারেস্ট। হঠাৎ যদি তার কোনো দুর্ঘটনা ঘটে, তার যে নমিনি, সেই নমিনি কিন্তু তার জমানো টাকা পাবে। অর্থাৎ সব ব্যবস্থাই থাকছে, এমনকি ফ্যামিলি পেনশনের ব্যবস্থা সেটাও কিন্তু এই পেনশন প্রকল্পে রয়েছে। আর এই যে ফসল বিক্রির কথা বলছিলাম, এটা যেমন ই বাজারের কথা আমরা জানি, প্রধানমন্ত্রীর প্রেরণায় এই ব্যাপারটা হয়েছে, তেমনি সহায়ক মূল্যের দিকটাও তো অনেকটা বাড়ানো হয়েছে। হ্যাঁ, সহায়ক মূল্যের দিকটা অনেকটা বাড়ানো হয়েছে। মানে কি, সহায়ক মূল্য একটা সরকারি ব্যবস্থাপনার মধ্য দিয়ে যে নির্দিষ্ট সময় অন্তর এবং তার যে স্ট্রাকচারটা রয়েছে, কাঠামোটা যেটা রয়েছে, সেটা আমরা দেখেছি যে শুধুমাত্র আগে আমাদের মূলত সরকারের লক্ষ্য থাকতো ধান, গম ইত্যাদি। এখন শুধু ধান, গম না, ধান, গম, বড় ডাল শস্য এবং বড় তৈলবীজ সবগুলোর ক্ষেত্রেই সহায়ক মূল্য যাতে সঠিকভাবে কৃষকের কাছে পৌঁছে যায়, সেটাও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে একটা প্রাতিষ্ঠানিক ব্যবস্থার মধ্যে এসছে।
তার সাথে সাথে সুব্রতদা এই বিষয়টা নিয়ে বিশেষ উদ্যোগ নিয়েছেন এবং আমাদের তার সুব্রতদার নেতৃত্বেই আমাদের রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্র তার এমনকি বীজ অবধি তৈরি করছে, যেটা কার্যত এই মধ্যবঙ্গে প্রথম বা পশ্চিমবঙ্গ প্রথম বলতে পারেন, সেটা হচ্ছে শ্রী অন্ন। 2025-26 সালে যে কর্মসূচিগুলি প্রধানমন্ত্রী ভাবছিলেন কৃষকদের জন্য, তাদের মধ্যে একটা হচ্ছে এটা শাকসবজির যেমন একটা ব্যাপার ছিল, পুষ্টি বাগান, এইটা নিয়ে খুবই উনি করেছেন। আর তার সঙ্গে হচ্ছে এই শ্রী অন্নটা তো আপনারা শুনলেন ডক্টর রায়ের কাছ থেকে। আমরা এটা শস্য বৈচিত্র্যের মধ্যে আনতে পারবো, কম জলে যেখানে চাষ হবে, আর আমাদের মানুষের শরীরের রোগ ব্যাধি কমানোর যে দিকটা যেটা বললো, সেইগুলো আমরা ধানের পরিবর্তে চাল ভাত বেশি না খেয়ে যদি এটাও তার মধ্যে আস্তে আস্তে ঢোকাতে পারি, তাহলে আলটিমেটলি কী হবে, চাষির স্বাস্থ্য ভালো থাকবে, মানুষের স্বাস্থ্য ভালো থাকবে, মাটির স্বাস্থ্য ভালো থাকবে, প্লাস হচ্ছে আমাদের রোগ জ্বালার পেছনে পয়সা খরচ হবে, অটোমেটিক্যালি আমাদের বাজার অর্থনীতির একটা চাঙ্গা একটা স্বাস্থ্যকর পরিবেশ থাকবে। আর একটা জিনিস প্রধানমন্ত্রী 2015 সালে বলেছিলেন এবং করেছিলেন, সেটা হচ্ছে যে মাটি আমাদের মা, এই মায়ের স্বাস্থ্য রক্ষা করার জন্য আমরা মায়ের স্বাস্থ্য কার্ড চালু করব। আমাদের অনেকেরই আমাদের স্বাস্থ্য কার্ড আছে, আমাদের বাচ্চাদের স্বাস্থ্য কার্ড আছে, কিন্তু মাটির স্বাস্থ্য কার্ড, মায়ের স্বাস্থ্য কার্ড, এটা নিয়ে কেউ ভাবেননি, যেটা প্রধানমন্ত্রী ভেবেছিলেন 2015 সালে। এবং তখন আমাদের সয়েল হেলথ কার্ড স্কিম উনি চালু করেছিলেন। এই স্কিমে 25 কোটি সয়েল হেলথ কার্ড তৈরি হয়েছে ভারতবর্ষে। সেই স্কিমটার মাধ্যম কেন করেছেন উনি, তার মধ্যে অন্যতম একটা কারণ ছিল যে অপর্যাপ্ত সার ব্যবহার যাতে না হয়। আর দ্বিতীয় হচ্ছে এই অপর্যাপ্ত সার ব্যবহার করতে করতে আমাদের মাটিকে যে অবসন্ন করে দেওয়া হয়েছে, সেই স্বাস্থ্যটা কী করে পুনরুদ্ধার করা হয়, সেইটা কোথায় মাথায় করতে গিয়ে উনি আবার একটা জিনিস ভেবেছিলেন, সেটা হচ্ছে পরম্পরাগত কৃষি যোজনা। সেই পরম্পরাগত কৃষি যোজনা যে টেকসই কৃষি, জৈব কৃষি, দলবদ্ধভাবে জৈব কৃষি, যেখানে প্রতি একরে 20,000 টাকা করে একটা সহায়তা মূল্য দেওয়া হয়েছিল সরকার থেকে। এই সমস্ত আলোচনাটা থেকে এটা পরিষ্কার যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজির অসাধারণ নেতৃত্বে ভারতীয় কৃষি সঠিক পথ ধরেই এগিয়ে চলেছে। আমরা আশা করব তার নেতৃত্বে ভারতের কৃষি তথা সারা ভারতবর্ষ আগামী দিনে আরও সামনের দিকে এগিয়ে যাবে এবং পৃথিবীর মানচিত্রে একটা আলাদা জায়গা করে নেবে। এই আশা রেখে এই অনুষ্ঠান এখানেই শেষ করছি। অনুষ্ঠানটি প্রচারিত হলো ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের সহায়তায়।